আপনার যে পানির বোতল ঢাকায় খাবেন 20 টাকা দিয়ে, পর্যটন স্পটে যান সেটা 25 টাকা 30 টাকা। যদি দেখা যায় ক্রাইসিস বেশি হয়ে গেছে সেটা 50 টাকা মানে করতে দ্বিধা করি না আমরা। 40% আমাদের দর্শনার্থী কমেছে শুধুমাত্র সিলেটে রাস্তাঘাটের কারণে। বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহাসিক সম্পদ থাকা সত্ত্বেও পর্যটন খাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছে না, এর মূল কারণগুলো আসলে কি? ধন্যবাদ নাফিসা। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, আমরা সব ক্ষেত্রে কথাটা ব্যবহার করে থাকি। তো এই পর্যটন খাতে এই সম্ভাবনাটা আরও বেশি দেখি আমরা, কিন্তু এটাকে আমরা কখনোই সেই সম্ভাবনার কী করলে মানে আরও উন্নয়ন করা সম্ভব এ বিষয়ে কখনো ভাবি না, আমরা কেউ ভাবি নাই কখনো আর কি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে পর্যটন খাতগুলোর বিকশিত না হওয়ার পেছনে যে কয়েকটা কারণ আছে, তার মধ্যে রাজনৈতিক অস্থিরতা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নের সমস্যা, এই বিষয়গুলো মূলত প্রধানত দায়ী। আমরা যদি গতকালে আমরা নিউজ করেছিলাম, দেখেছেন কি না নিশ্চয় দেখে থাকবেন, আমাদের জাগো নিউজে এসছে যে 40% আমাদের দর্শনার্থী কমেছে শুধুমাত্র সিলেটে রাস্তাঘাটের কারণে। আপনি যদি দেখেন বাংলাদেশের কোনো পর্যটন স্পটেই যাওয়ার জন্য রাস্তাটা আসলে স্মুথ না। আপনি যদি পটুয়াখালী থেকে যদি আপনি ইয়েতে যেতে চান, কি বলে যে কুয়াকাটায়, দেখবেন সেখানেও রাস্তার সংকট চলছে, রাস্তাটা সরু, সেটা 6 লেন করার কথা ছিল, সেটা হয় নাই। আপনি যদি কক্সবাজার থেকে যদি যেতে চান আপনি সেন্ট মার্টিনে, দেখবেন আপনাকে ওই টেকনাফ এই পর্যন্ত আসার পরে এই ঘাট থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে জায়গাটা, এখানেও দেখবেন রাস্তার করুণ অবস্থা। আপনার যদি পাহাড়ে যেতে চান একই অবস্থা, সব জায়গাতেই একই অবস্থা, প্রধানত হচ্ছে রাস্তা বিষয়টা। এরপরে আপনি দেখেন আমরা সিলেটে লক্ষ্য করেছি কয়েক বছর আগে যে ওইখানে যারা ভলেন্টিয়ার ছিল তাদের সঙ্গে দর্শনার্থীদের মারামারি, বিষয়টা ব্যাপক আলোচিত ছিল আর কি। যে এই বিষয়গুলো কিন্তু প্রভাব পড়ে, সব ক্ষেত্রেই প্রভাব পড়ে, যে একজন দর্শনার্থী যাবে সেখানে যদি নিরাপত্তা না পায় তো সে কেন যাবে এখানে। পাশাপাশি হচ্ছে আপনার যে থাকবে, আপনি কয়েকদিন আগে গত 2 বছর আগে নিউজ ছিল এটা আমাদের, যে সাজেকে দেখবেন যে রাতের বেলা মানুষ তাঁবু খাটিয়ে রাত যাপন করেছে, এরকম আপনার ওখানে আবাসনের ব্যবস্থা ছিল না, বা মানুষ থাকবে রাতের বেলা, কোনো রুম নাই। তো সব পর্যটন স্পটে একই অবস্থা, যে দেখবেন আপনি আপনার থাকার জায়গাটা নাই, নিরাপত্তা নাই। এই বিষয়গুলো বাংলাদেশ পর্যটন খাতকে সবসময়ের জন্য পিছিয়ে রেখেছে বলে আমি মনে করছি আর কি। আচ্ছা, প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের পর্যটন খাতে দুর্বলতা কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় বলে আপনি মনে করছেন? আপনি মধ্যপ্রাচ্য পরে যান, আপনি পাশের দেশ ইন্ডিয়ায় যান, নেপালে যান, ভুটানে যান, তাদের স্পটগুলো ঘুরলে দেখবেন যে একটা আস্থার জায়গা আছে। এই স্পটগুলোর যে ব্র্যান্ডিং, যে অবকাঠামোর যে একটা স্কেল, মানের যে একটা বিষয়, বাংলাদেশের সঙ্গে তো সেটা তুলনা করা কতটুকু যৌক্তিক আমি জানি না আর কি। আপনি নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে দেখে থাকবেন বা জেনেও থাকবেন, আপনার যদি কেউ যায়, ইন্ডিয়ান পর্যটক স্পটগুলোতে যদি কোনো জিনিস খোয়া যায়, হারানো যায়, তারা কিন্তু সেটা অনায়াসে ফেরত দিয়ে যায়। যে হোটেলে উঠেছেন অ্যাট লাস্ট সেই হোটেলে আপনি আপনার জিনিসটা পাবেন আর কি, ফেরত দিয়ে যায় লোকজন। অথচ বাংলাদেশের এখানে যদি কোনো পর্যটক আসে, তার মানিব্যাগ হারায়, ল্যাপটপ হারায়, র্যান্ডম কাহিনী এগুলো চলে। এটা নিরাপত্তার একটা বিষয়। পাশাপাশি হচ্ছে যে এই বাইরের দেশগুলোর যে পর্যটনের যে একটা ব্র্যান্ডিং, সামাজিক মাধ্যম বলেন আর স্থানীয়দের মাঝে যে একটা প্রচার প্রসারণের বিষয় বলেন, আমরা ওদের কাছ থেকে শতভাবে দূরে পিছিয়ে আছি এই বিষয়গুলোতে। আরেকটা বিষয় হচ্ছে যে বাইরের দেশগুলোতে পর্যটকদের জন্য এন্ট্রিটা খুবই সহজ, আমাদের দেশের জন্য এটা একটু টাফ সকল ক্ষেত্রে। আপনি যদি ইন্দোনেশিয়ার কথা কল্পনা করেন, দেখবেন ওদের কিন্তু পর্যটন স্পট, পাশাপাশি যেগুলো ওদের মানে পর্যটক দিয়ে ইনকাম নির্ভর, বা থাইল্যান্ড, ওদের কিন্তু এগুলোতে পর্যটকদের জন্য আলাদাভাবে করা, দেশীয়দের জন্য কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ। আমাদের দেশে তো মানুষ
শরবত খাইতে বাইরে থেকে কক্সবাজারে আসবে না। সো ট্যুরিস্ট বান্ধব যে একটা পরিবেশ এটা তো দিতে পারছি না, যেটা তারা সবসময়ের জন্য দিয়ে রাখে। ইন্দোনেশিয়া যাবেন, মুসলিম পর্যটক যারা, তাদের জন্য আলাদা একটা পরিবেশ, যারা নন মুসলিম তাদের জন্য আলাদা একটা পরিবেশ। যে যেরকম চায় পরিবেশটা সেরকমই। আমাদের দেশগুলোতে এটা নিয়ে কখনো ভাবাই হয় না আমরা কি করব। পাশাপাশি আমাদের যে পর্যটন কর্পোরেশন যারা আছেন, ওনারা দেখি সাধারণত বছরে পর্যটন দিবস, যেটা আমরা 27 সেপ্টেম্বর পালন করে থাকি, ওই দিন আসলে একটু ঘোড়াঘাট দিয়ে ঘুরে একটু শেষ। ওনাদের যে হোটেল মোটেলগুলো আছে এটার যে কী অবস্থা, এটা নিয়েও আমরা কেউ খোঁজ রাখি না কারো। এবং কয়জন পর্যটক যে এদের হোটেল মোটেল থাকে, এটাও নিয়েও কোনো ইয়ে নাই আর কি। অথচ বাইরের দেশগুলোতে আপনি যখন ইন্ডিয়ায় যাবেন বা নেপালে যাবেন, আপনি কিন্তু জেনে যাচ্ছেন কোন হোটেলে থাকছেন, এটা কাদের, এর মানটা কোন ক্লাসের, সকল কিছু জানার সুযোগ আছে। কিন্তু আমাদের দেশে কিছুই জানা নাই। ঠিক আছে, এই যে বিষয়গুলো, অবকাঠামো, নিরাপত্তা, একটা নিশ্চয়তা, সকল দিক থেকেই আমাদের চেয়ে মধ্যপ্রাচ্য বলেন বা আমাদের দেশের বাইরের দেশগুলো বলেন, এর অনেক বেশি এদিক থেকে মানে সাস্টেনেবল। আমরা যেখানে প্রতিনিয়তই শঙ্কায় ভুগি, তো এইখানেই আমরা মূলত মোটা দাগে বলা যায় এই জায়গাতে আমরা পিছিয়ে আছি ওদের কাছ থেকে। পর্যটন উন্নয়নে যেসব সীমাবদ্ধতা রয়েছে, যেমন অবকাঠামোগত, বিনিয়োগ, প্রশাসনিক, তা দূর করতে কি কি ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখানে একটা বিষয়, আমার বাড়ি একটা ঐতিহাসিক স্পটের মানে এলাকায়, সেটা হচ্ছে নওগাঁর বদলগাছি উপজেলায়, যেখানে উপমহাদেশের প্রথম বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ছিল, পাহাড়পুর বৌদ্ধবিহার যেটাকে বলি, ওই এলাকায় আমার বাড়ি। আপনি কখনো গেছেন কি জানি না ওই এলাকায়, আপনি যাবেন অনেক লোক আসে ওখানে। আমি স্কুল লাইফে যেতাম, প্রতি শুক্রবার সাইকেল নিয়ে দেখার জন্য যেতাম। তো আপনি ওই স্পটে গেলে, আমি একটা উদাহরণ দিচ্ছি একটা স্পট দিয়ে, তারপরে বলছি পরের কথাগুলো। তো ওইখানে আমি দেখেছি প্রতি মাসে অনেক জাপানিজ মানে বুদ্ধিস্ট ধর্মাবলম্বীর লোকজন অনেক বেশি আসে। ওখানে এসে তারা যারা ব্যাগটা রাখবে সে জায়গাটাও নাই, থাকার জায়গা অনেক পরের হিসাব। এটা যদি করা যায় ওখানে, যে তাদের থাকা, তাদের ব্যাগ রাখা, এই জায়গাগুলো যদি করা যায়, তাহলে কিন্তু বিপুল পরিমাণ একটা আয়ের সম্ভাবনা আছে। আমাদের দেশ, আমাদের রাজস্ব যে ক্যাপাসিটি, সেটা এখান থেকে একটা মানে ব্যাপক একটা অবদান রাখতে পারে আমাদের অর্থনীতিতে। কিন্তু দেখা গেল যে এটা তো নাই। স্থানীয়ভাবে স্থানীয় যারা আছে তারা যে এটাকে একটু ওয়েলকাম জানাবে, এরা যে একটু সুযোগ করে দিবে, সে সুযোগও নাই। আমি গত ঈদে যখন গেলাম, ওখানকার যিনি আছেন দায়িত্বে, তার সঙ্গে সৌজন্য কথা বলার জন্য গেলাম যে কী অবস্থা না অবস্থা। আমি বলেছি ভাই, এইখানে পর্যটক আসবে, একটা বড় গাড়ি নিয়ে আসবে, এই রাস্তাটুকুও নাই। তো আমি এলাকার লোককে বললাম যে এখানে রাস্তা করতে হবে। এটা জানার পরপরই কিছু লোক রাস্তা একদম মানে ঘেঁষে, যেটাকে বলি রাস্তার সংলগ্ন কিছু স্থাপনা তৈরি করলো, যেটা যদি ভাঙতে হয়, যদি অ্যাকোয়ার করতে হয়, তাহলে আমি 2 টাকা বেশি পাবো। দেখেন, নিজেদের এলাকা যেখানে পর্যটন বিকশিতের অনেক সম্ভাবনা, সেখানে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কেন? বিষয়টা হলো তারা এই বিষয়টা নিয়ে পুরোটাই অন্ধকারে, এটা নিয়ে কিছু জানেই না। ঠিক আছে, এটা কিন্তু সব জায়গায় একই অবস্থা, বাংলাদেশের সকল জায়গার একই অবস্থা। আপনি মানিকগঞ্জে যান, যে জমিদার বাড়ি আছে, টাঙ্গাইলে যান যেখানে জমিদার বাড়ি আছে, বা দেশের আর যে জায়গাগুলো, প্রত্যেক জেলাতেই তো কিছু না কিছু আছে। আপনি প্রত্যেক জেলাতেই দেখবেন যে একজন পর্যটক যাবে, সে ফ্রেশ হবে, তার ব্যাগট্যাগটা নিশ্চয়ই তার জায়গায় রাখবে, একটা নিশ্চিন্তে ঘোরার জন্য তার লাগেজটা রাখবে। এরকম কোনো জায়গা আমাদের কোনো পর্যটন কেন্দ্রেই নাই। আপনি যদি সিলেট, কক্সবাজার, কুয়াকাটায় যান, সেটা আলাদা হিসাব, ওখানে হোটেল বুক করলেন, থাকলেন, আলাদা হিসাব। কিন্তু ডে টু ডে যে আপনি ঘুরে আসবেন, সেইখানে কিছু জিনিস রাখবেন, এর সুযোগ বাংলাদেশের কোথাও গড়ে ওঠে নাই। আমি বলতে চাচ্ছি, আমাদের দেশের মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতার ব্যাপক অভাব আছে। এটা একটা অন্যতম কারণ। আদার্স কারণের মধ্যে তো আছেই, যেটা বললাম প্রথমে, যোগাযোগের একটা সমস্যা ব্যাপক আকারে, রাজনীতির যে বিষয়টা, এবং
আমাদের এলাকার মানুষ যদি সুযোগ পায় সব কিছু মেরে দেবে, এই যে টেন্ডেন্সি একটা, এই কারণেই কিন্তু বিদেশিরা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ আমাদের সম্ভাবনা অনেক বেশি থাকলেও এসব একটা ইফেক্ট পড়ে। পাশাপাশি আমাদের দেশে যে কোনো একটা মানে ভিসার যে প্রসেসিং বিষয় আছে, পাসপোর্টের বিষয় আছে, এগুলো জটিলতা অন্যান্য দেশের তুলনায় পর্যটনের ক্ষেত্রে অনেক বেশি। তো মানুষ তো হ্যাসেলড ভোগ করে আপনার দর্শনীয় স্থান দেখার জন্য আসবে না, ইচ্ছা থাকলেও। দরকার নেই, আমি একটু পরে যাবো আর কি। কারণ বাংলাদেশ থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইন্ডিয়া যেত। কেন? অনেকে দেখে কক্সবাজার জীবনও যায়নি, অথচ সে দার্জিলিংয়ে প্রতি বছর 2 বার যায়। কেন? কারণ ওইখানে কস্ট অনেক কম, আবার সহজেই যাওয়া যায়। আর বাংলাদেশে হইলে আপনার যে পানির বোতল ঢাকায় খাবেন 20 টাকা দিয়ে, পর্যটন স্পটে যান সেটা 25 টাকা 30 টাকা। যদি দেখা যায় ক্রাইসিস বেশি হয়ে গেছে, সেটা 50 টাকা মানে করতে দ্বিধা করি না আমরা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের দেশকে পিছায় রাখছে দিন দিন। আচ্ছা, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধির জন্য বাংলাদেশের সামনে কি কি চ্যালেঞ্জ সুযোগ রয়েছে? এটা একটু বড় বিষয়। সেটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন আছে পর্যটনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি পাবলিক প্রাইভেট যেটা একটা বিষয় আছে, পিপিপি, মানে সরকার এবং জনগণ উভয় মিলে যে একটা সেতু বন্ধন, এটা যদি করা যায়, আমাদের যারা প্রবাসী ভাই আছে এদেরকে যদি কাজে লাগানো যায়, পাশাপাশি যদি আমরা আমাদের পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন যে সেক্টর ছোট ছোটগুলো আছে সেগুলো যদি আমরা সাশ্রয়ী করতে পারি, ভিসার বিষয়টা যদি আমরা ইজি করতে পারি এবং ব্র্যান্ডিংটা যদি বাড়াইতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশে পর্যটক আসার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু পর্যটনে বিদেশি বিনিয়োগ নাই বললেই চলে, যেটা প্রত্যেকটা দেশ কিন্তু বিদেশি বিনিয়োগ করেই কিন্তু পর্যটনটা অনেক আগায় যায়, সাধারণত দেখা যায়, আমরা দেখতে পাই আর কি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, এখানে বিদেশি বিনিয়োগ আসলেও এখান থেকে আসতে মুখ ফিরিয়ে নেয়। এছাড়া কিছু চ্যালেঞ্জ তো আছেই, যেটা হচ্ছে একটা দুর্যোগ আছে আমাদের দেশে। প্রতি বছরই আপনার মার্চ মাস, এই নভেম্বরের একবার লাস্ট উইকে এগুলো হচ্ছে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ আসে। পাশাপাশি আপনি যদি শ্যামনগর সুন্দরবনের দিকে যান, ওখানে বিশুদ্ধ পানির সংকট আছে। এরপরে হচ্ছে বর্ষার মৌসুমে পাহাড় ধস আছে। এই যে বিষয়গুলো, এগুলো যদি একটু কমানো যায় বা ব্যবস্থা নেওয়া যায়, দুর্যোগটা কমানো সম্ভব না আমাদের মানুষের, আমরা একটা সমন্বিত ব্যবস্থাপনা করতে পারি। এই ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা যদি সামনে অগ্রসর হই, দেখবেন যে সেখানে ব্যাপক বিদেশি আসবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এগুলো একটু চ্যালেঞ্জ আমাদের জন্য আর কি। আর একটা বিষয় হলো প্রযুক্তির তথ্য ব্যবহারটা। এখন সব কিছুই কিন্তু প্রযুক্তি নির্ভর। আপনি যদি কখনো, আমি ইন্ডিয়ার কথা বলছি, পাশের দেশ, আপনি ইন্ডিয়া যদি কোনো ট্যুরে যান, আপনাকে কিন্তু এখানে হোটেলটা বুক করে যেতে হয়, যে কোন হোটেলে উঠছেন, কত নাম্বার, কি, সব কিছু বুক করতে হয়। বা আমার তো সুন্দরবন দেখার জন্য যদি কেউ শ্যামনগরে যায়, ওটা হোটেলই নাই, আপনি বুক করবেন কি, থাকবেন কোথায়? আপনি আমার পাহাড় বৌদ্ধভিড়ে যদি আসেন, ওখানে থাকার কোনো ব্যবস্থাই নাই, আপনাকে হয় জয়পুরে থাকতে হবে, না শহরে থাকতে হবে, এরকম একটা বিষয়। যারা পাহাড়পুরে যায় তারা ম্যাক্সিমাম বগুড়া থেকে যায়। আপনি এক কক্সবাজার ছাড়া, আর একটা হচ্ছে আপনার কি বলে যে কুয়াকাটা ছাড়া ম্যাক্সিমামই জায়গায় দেখবেন রুম সংকট। এগুলো না আছে মানে আপনার তথ্য প্রযুক্তি যেটা ওয়েবসাইট দেওয়া আছে, কোনো তারই ওয়েবসাইট দেখবেন অ্যাক্টিভ নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে যেটা আছে পর্যটন কর্পোরেশন, তাদেরটাও কতটা অ্যাক্টিভ আপনি একটু ঘাটলেই পাবেন। ঠিক আছে, এই যে মানে সুযোগগুলো আমরা প্রপার ইউটিলাইজ করি না বা করতে পারি না, যেটাই বলি না কেন, এটা একটা চ্যালেঞ্জ। যদি এটা আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা 2 বছরের মধ্যে একটা ইনক্রিজ দেখবো, এর মধ্যে ব্যাপক আকারের পরিবর্তন চলে এসছে আর কি। কিন্তু আমাদের সেটা নাই আর কি, যার জন্য এটা চ্যালেঞ্জ। আর রাজনৈতিক অস্থিরতা যদি কমানো যায়, আমরা যদি পর্যটকদের আশ্বস্ত করতে পারি নিরাপত্তার বিষয়টা, এবং তাদের আবাসনটা যদি নিশ্চিত করতে পারি, একটা যদি অয়েল পরিবেশ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা
অনেক বাড়বে, সেক্ষেত্রে বাড়বে দেশের অর্থনীতি, আসবে রেমিটেন্সের মতো বিদেশি মুদ্রা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।